এই ভিডিও দেখার পর দুইটা রাষ্ট্রের কলিজা কাঁপছে শতভাগ। আজকের এই খবরটাতে আলহামদুলিল্লাহ বিশাল একটা সুসংবাদ আছে, বাট আমি চাই এই সুসংবাদটাকে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হোক। বিরাট খুশির সংবাদ, আর এই খবরে আশা করি যে আপনারা সকলেই খুশি হবেন। খারাপভাবে নিয়ে না, মানে আমাদের কুমিল্লার ভাষাকে ভইরা দিছে, মানে মাঝে মাঝে উচিত শিক্ষা দিলে এটা বলে আর কি। তবে ঠেলার নাম বাবাজি, আর আলহামদুলিল্লাহ আজকে গেরিটা বাকাইয়া বড়াইয়া এখন আনছে, মনে করলেন যে মিডল পয়েন্টে আসো খেলবো। একদিনেই নতুন চমক দেখালেন। এই চমক আমরা শুধু দেখতেই থাকবো, দেখতেই থাকবো, দেখতেই থাকবো। আর নিন্দুকেরা শুধু নিন্দা করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। এবং এটি আসলে খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ হতে যাচ্ছে আমাদের সবার জন্য, আমাদের জাতির জন্য, বাংলাদেশের জন্য, সব উপদেষ্টার জন্য, সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য, ক্ষমতায় যারা আছেন তাদের জন্য। বাংলাদেশকে শত্রু দেশ হিসেবে ঘোষণা করেছে ভারত। আপনারা যাদেরকে বন্ধু ভাবতে চান বা ভারতীয় নেগেটিভ বিক্রি করে রাজনীতি করবেন বাংলাদেশে, তারা আপনাদেরকে বন্ধু পাবেন না। তারা মনে করেন বাংলাদেশ মানে একটা শত্রু ভাবাপন্ন দেশ, বা যেটাকে আমরা বলি হস্টাইল কান্ট্রি ফর ইন্ডিয়া। আপনি সালাউদ্দিন কেডায়? আপনি বাংলাদেশের মালিক, হ্যাঁ? এই জন্য আপনি ঠিক করে দিবেন যে অন্য বিরোধী দলরা কি করবে না করবে। তারা আদালতে যাবে না, রাস্তায় যাবে না, ইউনুসকে উঠে খোয়া দিবে আপনাকে সহ। এটিকে আপনি ঠিক করবেন? এত পুতু হয়ে গেছেন আপনি। কে সরকারে এখন ক্ষমতা চলে গেছেন? ইন্ডিয়ানরা কম্পাউন্ড করে দিচ্ছে, আপনারা ক্ষমতায় আছে না। এই মাস্টার প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে যে দুর্বৃত্তায়নের রাজনীতি, পেশি শক্তির রাজনীতি এবং কালো টাকার রাজনীতি, ভোট চুরির রাজনীতি, কেন্দ্র দখলের রাজনীতি, হুন্ডা গুন্ডার রাজনীতি, এটা থাকবে না। চূড়ান্ত সিগন্যাল মিলছে, পাওয়া যাচ্ছে। বাংলাদেশ বদলে যাচ্ছে, একটা নতুন বাংলাদেশ হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দেশকে তারা, প্রতিবেশী রাষ্ট্রকে ভারত শত্রু দেশ হিসাবে তারা ঘোষণা করেছে, অর্থাৎ হস্টাইল কান্ট্রি হিসাবে ঘোষণা করেছে 5টা দেশকে। দেশগুলো হলো চীন, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং নেপাল। আর দুটো দেশ শুধু ভুটান এবং মিয়ানমারকে তারা বাহিরে রেখেছেন। বাট এখানে বলে রাখি, এই দুইটা দেশের সাথে তাদের সম্পর্ক, ডিপ্লোম্যাটিক টাই যেটা, সেটা কোনো অবস্থাতেই ভালো নয়, লেডিস এন্ড জেন্টলম্যান। তো এবং চীনের ক্ষেত্রে তারা মনে করেন যে চীনের শত্রু, সেখানে টেরোরিজম নয়। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের ক্ষেত্রে তারা, যেহেতু মুসলিম যেটা দেশ, ইজি প্রে যেটাকে আমরা বলি, জনগণ মানে খাবে, বিশ্বের খাওয়ানোর চেষ্টা করা হবে। সো বাংলাদেশ সন্ত্রাসবাদ আছে, ডক্টর ইউনূস উগ্রবাদকে পছন্দ করেন, বাংলাদেশ উগ্রবাদী রাষ্ট্র, এগুলা এই নেগেটিভটা দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এই মোটে ইন্ডিয়া দ্বারা। আপনারা যারা বাংলাদেশি রাজনীতিবিদরা আছেন, দেখুন আপনারা এই যে 71 চেতনা আর মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের পক্ষে সপক্ষের শক্তি, এই 54 বছর আগের এই নতুন প্রজন্মকে ট্যাগ দিয়ে ভারতীয় নেগেটিভ প্রচার বা প্রতিষ্ঠা করে, রাজনীতি বা সেল করে, বিক্রি করে রাজনৈতিক উদ্দেশ্য বা চরিতার্থ হাসিল করার প্রচেষ্টা আপনারা করতেছেন, সেটা বুঝে শুনে করবেন। কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতি আমি বলছি, আমি ওয়ার্নিং ইউ, আই এম গিভিং ইউ ওয়ার্নিং রাইট নাও। অলদো এগুলো খাচ্ছে না মানুষ, কয়েকটা জিনিস ফেল হয়েছে পৃথিবীতে, মানে অনেক নেগেটিভ গুলা, মানে সন্ত্রাসবাদ, মুসলিম দেখলেই সন্ত্রাসী, জঙ্গি বানিয়ে, এই নেগেটিভ হ্যাজ বিন এক্সপোজড বাই ইন্টারন্যাশনাল প্লেয়ার্স এন্ড ইন্টারন্যাশনাল মিডিয়া, মানে যেটা মানে যেগুলো আছে। তো এই আউটক্রাই আর মানে বর্তমানে পৃথিবীতে কোথাও জায়গা নেই, লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে কল্পনা করেন বাংলাদেশকে শত্রু বা বাপন্ন দেশ, হস্টাইল কান্ট্রি হিসাবে তারা প্রতিষ্ঠা করেছেন ভারত, মানে এই ডেজিগনেটেড বাংলাদেশ, মানে এলং উইথ পাকিস্তান, যে জঙ্গিবাদ এবং উগ্রবাদের কারণে তারা থ্রেট মনে করেন। অথচ দেখেন বাংলাদেশে সত্যিকার অর্থে কোনো উগ্রবাদ মানে জঙ্গিবাদ নেই। কেউ ভারতের বিরুদ্ধে টাফ ল্যাঙ্গুয়েজ করতে পারেন বা অন্যান্য পশ্চিমা কোনো দেশের বিরুদ্ধে, দ্যাট ইজ হোয়াট ইট ইজ, আই আন্ডারস্ট্যান্ড, দে শুড নট বাট দে ডু ইট, আমরা বলছি। কিন্তু দেখেন তারা এই জিনিসটাকে তারা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন এবং বাংলাদেশকে পোট্রে করতেছেন বাংলাদেশ একটা ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি। অলদো পৃথিবীর মধ্যে যদি কোনো দেশের মধ্যে ফান্ডামেন্টালিস্ট দেশ হিসেবে থাকে, তার নাম হচ্ছে ভারত। এটা আমার বক্তব্য নয়, এটা বক্তব্যটা হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, বিভিন্ন হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, তারা বলছেন যে ভারত হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টালিস্ট এই মোটে, রাইট? আপনার এই সারা পৃথিবীতে কল্পনা করেন যেখানে এই মুহূর্তে তারা বাংলাদেশকে, এটা তারা এখন, আমাদের মিডিয়ার দুর্বলতা হলো তারা ঠিক মতো এগুলাকে প্রতিষ্ঠা করতে পারেন না। তারা একটা খবর দিবে, দিয়ে এখানে শেষ। আমরা ভারতের রিপাবলিক বাংলার মতো দু একটা চ্যানেল বাংলাদেশে দরকার, লেডিস এন্ড জেন্টলম্যান, ট্রাস্ট মি। আমি যদি সময় করতে পারতাম, আমি এটা দায়িত্ব নিতাম। ভারতের রিপাবলিক মিডিয়া যেভাবে মিথ্যাকে সত্যে মানে পরিণত করার চেষ্টা করে, পারবে না কখনোই।
চেষ্টা করে তারা বিভিন্নভাবে করে বাংলাদেশকে এটার একটা মানে মানে রেপ্লিকা আমাদের থ্যাংক ইউ সো মাচ, এটার একটা রেপ্লিকা বাংলাদেশে আমাদের জন্য দরকার আমি মনে করি। আপনি দেখেন একটা খবর দিয়ে এটা শেষ, অথচ এটা একটা গুরুত্বপূর্ণ খবর যে বাংলাদেশ ভারতের শত্রু রাষ্ট্র। না এখন বাংলাদেশ যদি মনে করে, ভারত যদি মনে করে বাংলাদেশ মানে শত্রু রাষ্ট্র এবং থ্রেটেনিং কান্ট্রি, তাহলে এটা সম্পর্ক কিভাবে হবে এটা ভারতের সাথে? এটা নিয়ে কথা বলা দরকার, এটা নিয়ে আলোচনা মানে প্রোগ্রাম আফটার প্রোগ্রাম হওয়ার দরকার। কিন্তু আপনি দেখেন দুই একটা শব্দ বলেই তারা এখানে দায়িত্বটা তারা এখানে রেখে দিয়েছেন। জামাত ইসলামী ক্ষমতা আসার চূড়ান্ত সিগন্যাল মিলছে, পাওয়া যাচ্ছে। দর্শক, ক্ষমতা কাঠামোর পাওয়ার স্ট্রাকচারের যতগুলো উইং আছে সব দ্রুত গতিতে উইথ ফুল স্পিড জামাত ইসলামের দিকে ছুটছে। কি ঘটেছে আপনাদের দেখাবো। এই পরিস্থিতি তৈরি হচ্ছে ডাকসু জাকসুর ফলাফলের পর। ক্ষমতা কাঠামোর সমস্ত উইং রিয়ালাইজ করছে, তারা বিশ্বাস করছে এবং ইটস ট্রু যে বাংলাদেশ এখন জনপ্রিয়তার শীর্ষে জামাত ইসলাম। কারণ তারা চাঁদাবাজি করে না, তাদের বিরুদ্ধে বিএনপি বলে যে তারা ব্যাংক দখল করেছে, কিন্তু এটা পাগলও বিশ্বাস করে না। নিজেদের প্রতিষ্ঠিত ব্যাংক নিজেরা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, এখন পর্যন্ত পুরোপুরি পারে নাই। এটাকে ব্যাংক দখল করা, ওটা জিয়াউর রহমান কবর থেকে এসে বললেও বিএনপির এক কর্মীও বিশ্বাস করবে না, যে বলে সেও বিশ্বাস করে না। ইসলামী ব্যাংক জামাত দখল করেছে, পাগলও বিশ্বাস করবে না। এই কথা যে বলে এরে মানুষ বলে যে পাগল ছাগল, কি স্টুপিড মার্কা কথা। বলে জামাত ব্যাংক দখল করেছে, কি হয়েছে ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণ করেছে, এটা কোনো কথা? মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অমুক তমুক এটা নাকি দখল করেছে, এটা বিশ্বাস করবে? আইআইইউসি চট্টগ্রামের এইসব উদ্ভট কথা বলছে। হোয়াট এভার, মানুষ দেখছে জামাত চাঁদাবাজি করে না, তারা মানুষের জন্য কাজ করছে, তাদের চরিত্র ভালো, তারা দুর্বৃত্তায়নের রাজনীতি করে না, তারা চেতনা ব্যবসা করে না, তারা সৎ, যোগ্য, নারী বান্ধব। তাদের কাছে এদেশের সিনেমা নিরাপদ, এদেশের সংস্কৃতি নিরাপদ, এদেশের নায়ক নায়িকারা নিরাপদ, এদেশের হিজাবি নন হিজাবি নারীরা নিরাপদ, এদেশের কওমি মাদ্রাসা নিরাপদ, ইসলাম নিরাপদ, মসজিদ নিরাপদ, মাদ্রাসা নিরাপদ। জামাত ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করে, বাক স্বাধীনতা বিশ্বাস করে। হ্যাঁ, একসময় জামাতের মধ্যে ফ্যাসিজম ছিল, বেশি করে দলের ভিতরে রোকনরা কথা বললে চাকরি চলে যেত, কিন্তু জাতীয়ভাবে এগুলো প্র্যাকটিস করতে পারবে না। জামাত লাইনে এসেছে, জামাত কাঙ্ক্ষিত সংস্কার হয়েছে বা হচ্ছে, হওয়ার পথে অনেক কিছু। সবাই ধরে নিয়েছে যে জামাত ক্ষমতা, এই বিশ্বাস সবার মধ্যে তৈরি হচ্ছে। এখন দেখেন ক্ষমতা কাঠামোর যত উইং আছে, কি বাংলাদেশের পলিটিক্যাল পার্সপেক্টিভে দুইটা উইং খুবই শক্তিশালী। কে ক্ষমতা আসবে কি আসবে না এটা ঠিক করে দেওয়ার বা এগুলো প্রভাবিত করার সক্ষমতা রাখে দুইটা উইং। একটা হচ্ছে টাকা ব্যবসায়ীরা, আর একটা হচ্ছে বিদেশি শক্তি, যারা ভিয়েনা কনভেনশন অনুযায়ী ডিপ্লোম্যাটিক রিলেশনসের মাধ্যমে ভূমিকা পালন করতে পারে। তাদের জাতীয় স্বার্থের অনুকূলে তারা নানান তৎপরতা চালাতে পারে। ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, এই দুইটা উইং বাংলাদেশের কারা ক্ষমতা আসবে কি আসবে না এটা প্রভাবিত করতে পারে, এমনকি তারা জনগণকে প্রভাবিত করতে পারে। এই দুইটা উইং জামাতের দিকে বিদ্যুৎ গতিতে ছুটছে। এটা চূড়ান্ত সিগন্যাল যে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব ব্যবসায়ীরা আমির জামাতের সাথে সাক্ষাৎ করেছে। স্কয়ার গ্রুপের এমডি থেকে শুরু করে সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা, বড় বড় বাংলাদেশের যত ব্যবসায়ী সংগঠন আছে যারা কখনোই জামাত পন্থী না, যারা একসময় হাসিনার কাছে যেত, তারা এখন জামাতের কাছে যাচ্ছে। এর মানে কি? তারা বিশ্বাস করছে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে। যেটি হচ্ছে কূটনীতিকদের দুর্যোগ জামাতের উপর হঠাৎ করে ডাকসু জাকসুর পর মারাত্মকভাবে বেড়ে গেছে। কূটনীতিকের সবাই জামাতের কাছে আসছে। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মক্কা বিজয় আর ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয়ের মাঝে একটা মিল খুঁজে পাওয়া যায়। ছাত্র শিবির জন্ম নিয়েছে 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, কিন্তু সেই ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকতে পারেন নাই। বহু মাইট খেয়ে তারা অনেকটা নিশ্চুপ হয়ে পালিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে, যেন তারা চলে গিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। জাকজমক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ভিপি পর্যন্ত হয়েছিলেন জসিমউদ্দিন সরকার সেই 80-র দশকে। আবার দেখছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির জমজমাট অবস্থায়, বামপন্থীদের সাথে প্রায়ই তাদের সংঘর্ষে ছাত্র শিবিরেরই প্রভাবটাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখতে পেয়েছিলাম। আর সেই ছাত্র শিবির বিনা রক্তপাতে, কোনো ধরনের রক্ত না ঝরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় করলেন এবারের ডাকসু নির্বাচনে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় উনার আত্মীয় স্বজনরা, উনার প্রতিবেশীরা উনাকে থাকতে দেন নাই। উনার সহ পাঠীদেরকে নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে উনার মদিনায় হিজরত করতে হয়েছে, উনার চলে যেতে হয়েছে মক্কা ছেড়ে। মদিনায় গিয়ে উনি অনেকগুলা যুদ্ধ করেছেন। মক্কা থেকে উনার প্রতিপক্ষরা, ইসলামের দুশ্মনেরা গিয়ে উনার সাথে মদিনায় যুদ্ধ করলেন। অনেকগুলা যুদ্ধ হলো মদিনায় থাকা অবস্থা উনার। সেই মদিনায় যুদ্ধ করতে করতে মদিনায় উনি রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। মদিনার মানুষেরা শান্তিতে থাকলেন। সেই শান্তির বার্তা চলে গেল
পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত মদিনায় মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের রাষ্ট্র এত সুন্দর, মানুষ এটাকে উদাহরণ হিসাবে দেখার জন্য, জানার জন্য মদিনায় আসা শুরু করলো। ট্যুরিজম শুরু হয়ে গেল মদিনায়। সেই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কায় যখন বিজয় করতে আসলেন, তখন একটা ফুটা রক্তপাত উনার হয় নাই। যেই মক্কায় উনাকে থাকতে দেয় নাই, সেই মক্কায় উনি যখন বিজয়ের বেশে এসেছেন, তখন ওই প্রতিপক্ষরা, ওই কাফেররা, তারা ঘর ছেড়ে পালিয়ে গিয়েছেন। অনেকে ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়েছেন এবং আত্মরক্ষার জন্য ভয়ে কম্পিত অবস্থায় ছিলেন। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় হয়েছে, যেখানে তাদের রক্ত ঝরেছে, তাদের নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর রক্ত ঝরেছে। এখানে তাদের প্রথম শহীদ আব্দুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে 80 দশকে শহীদ হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যে নাকি ছাত্র শিবির প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসিম আলীকে ফাঁসির মাধ্যমে শেখ হাসিনা দুনিয়া থেকে বিদায় করেছে। আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ফুটা রক্ত না জড়িয়ে সাদিক কায়ুম, ফরহাদ হোসেন আর মহিউদ্দিনরা বিজয়ের মালা পরেছেন। এজন্য আমি বললাম, আল্লাহ রাসূলের মক্কা বিজয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বিজয়ের মাঝে একটা বিশাল মিল রয়েছে। এই মিলের পিছনে পজিটিভলি যদি আপনারা নেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে তারাও সেই আল্লাহর রাসূলের আদর্শেই নিজেদের জীবন গড়েছেন এবং সেই আদর্শে নারী পুরুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা ছাত্র শিবিরকে ফুলের মালা দিয়ে বরণ করেছে। যারা জাতীয় পার্টির সাথে 14 দল নিষিদ্ধ করতে চায়, তারা আদালতে অভিযোগ দিতে পারে। কেন? আপনি সালাউদ্দিন কেডায়? আপনি বাংলাদেশের মালিক, হ্যাঁ? এই জন্য আপনি ঠিক করে দিবেন যে অন্য বিরোধী দলরা কি করবে না করবে। তারা আদালতে যাবে না, রাস্তায় যাবে না, ইউনুসকে উঠো খোয়া দিবে আপনাকে সহ। এটিকে আপনি ঠিক করবেন? এত কুতু হয়ে গেছেন আপনি। কে সরকারের? কে লাগেন আপনি? এত বড় হুকুম দিতেছেন আপনি কিসের ভিত্তিতে? এখনই ক্ষমতা চলে গেছেন, ইন্ডিয়ানরা কনফার্ম করে দিচ্ছে আপনারা ক্ষমতায় আছেন। হ্যাঁ, এই জন্য আপনি বিরোধী দলকে হুকুম দিতে আছেন। যারা বিরোধিতা করতে চায় তারা আদালতে যেতে পারে। তারা কোথায় যেতে পারে এটা কি আপনার কাছে শুনে করবে? এত নিজেকে কুতুব বাঁধছেন কেন? বেশি কুতুব বাঁধছিলেন না? ডাকসুতে কি হচ্ছে বুঝেন নাই? এখন আক্কেল হয় নাই? ডাকসুতে কি হচ্ছে? আক্কেল হয় নাই? হবে, সামনে আরো হবে। এরকম একটা কাপড় খুলতে থাকবে আপনাদের, ইন্ডিয়ান দালালি করার কাপড়। আপনি আর এবার খুঁজে পাইবেন না। নিজে বাসায়, আজকাল বাসাটা দেখছেন, সাংবাদিক সম্মেলনের বাসা, পুরো বাপে তো রাজার বাসা মনে হয় জানি। এই বাসায় বসে একটা রীতিমতন রাজার আসনে বৈশা উনি সাংবাদিক সম্মেলন করে। সেইখানে বসে তুমি বলতেছেন অন্যান্য দলের সঙ্গে, দলের বিরুদ্ধে বিএনপি দলীয় অবস্থান ব্যাখ্যা করতেছে। কি সাংঘাতিক! আর ততদিক বড় করে এই রিপোর্টটা ছাপতেছে আমাদের প্রথম আলো। কি মজা না? হ্যাঁ, চোরে চোরে মাসতুতো ভাই, ইন্ডিয়ান দালালদের মধ্যে একটা ভাই ভাই আলাপ হয়েছে, ভাই ভাই সম্পর্ক করে উঠছে। তারা ঠিক করবে বাংলাদেশের বিএনপি বাদে বাকি দলগুলা কিভাবে কি করবে, এটা কি তারা ঠিক করবে? এত নিজেদেরকে বিশাল, হ্যাঁ, জাতীয় পার্টি আর বামদের ত্রাতা হয়ে উঠতে চাচ্ছে বিএনপি। পারছিল ঠেকাইতে আওয়ামী লীগের বেলায়? মানুষ উপরে বলা দেন না, কোথাও আছে নাকি উপরে বলা দেন? এগুলো তার মনে রাখা উচিত। বিএনপিকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বিএনপি এই যে 21-22-23 2021-22-23 যে আন্দোলন করছিল, কেন আন্দোলন করছিল? কেন আদালতে যায় নাই? কেন এই যে এখন বাকি সবাইকে যে আদালত দেখাইতেছে, সালাউদ্দিন সাহেব আপনি আদালত দেখান নাই কেন? আপনাকে যে অপহরণ করে উঠে নিয়ে গেছিল, আন্তরাষ্ট্রীয় অপহরণ, তো আদালতে যান নাই কেন? ওইখানে 9 বছর পরে থেকে আরো বেশি করে ইন্ডিয়ান দালালি নিছিলেন কেন? আদালতে গেলে হইতো না? আপনার বউ তো ছিল বাংলাদেশে, আদালতে যাইতো। আদালত মারান, হ্যাঁ, আদালতে গিয়ে সলভ করেন নাই কেন? সবই তো আদালতে সলভ করা যায়, জান, তাই না? এ তো আপনি তো দাবি করতেছেন। জাতীয় পার্টির এই লুচ্চামি, বামপন্থীদের এই লুচ্চামি আদালতে গিয়ে সলভ করা যায়, তাই না? তো তাইলে আপনারটা সলভ করা যেত, আপনি জান নাই কেন কোর্টে? বেশি বুঝছেন? হ্যাঁ, অপরকে পরামর্শ দেওয়ার আগে পরামর্শ নিজের উপরে খাটান, তারপর আবার কি করতেছেন? আপনি ভয় দেখাইতেছেন আমাদেরকে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।